সূর্য যখন প্রত্যেকটা গ্রহকে নিজের অভিকর্ষের দিকে টেনে নিয়ে আসে, তাহলে তো সব গ্রহগুলো সূর্যের মধ্যে ঢুকে যাওয়ার কথা, কিন্তু ঢুকছে না কেন? যে প্রথমে সূর্য, তারপরে কে আছে? বুধ, শুক্র, তারপরে পৃথিবী, মঙ্গল, এরপরে আছে দেবগুরু বৃহস্পতি। এই বৃহস্পতি কি করছে? এবার উল্টো দিকে নিজের দিকে টানছে। বৃহস্পতিরও আবার মানে মধ্যাকর্ষণ যে শক্তি, সেটা অন্য গ্রহদের তুলনায় অনেক বেশি, কিন্তু সূর্য অপেক্ষা কম। তাহলে বৃহস্পতি কি করছে? সূর্যকে নিজের দিকে টানছে, সূর্য বৃহস্পতিকে নিজের দিকে টানছে, অর্থাৎ দুজনের মধ্যে দড়ি টানাটানির মতো একটা টানাটানি চলে। বৃহস্পতিকে সাপোর্ট কে দিচ্ছে? বৃহস্পতিকে সাপোর্ট দিচ্ছে পিছন থেকে শনি দিচ্ছে, তারপরে ইউরেনাস, নেপচুন এবং প্লুটো। এরা বৃহস্পতিকে টেনে ধরেছে যাতে সামনের দিকে না চলে যায়। বোঝা গেল? এই টানাটানির মধ্যে গ্রহগুলো স্থির থাকে। এবার এই যে কন্টিনিউ এরা যে ভ্রমণ করে চলেছে, এদের একটা তরঙ্গ হয়। বোঝা গেল? যে সায়েন্স যতদিন না তরঙ্গ আবিষ্কার করতে পেরেছিল, ততদিন কিন্তু সায়েন্স এটা বিশ্বাস করেনি যে তরঙ্গ বলে কোনো একটা জিনিস আছে, তাই না? যেমন এই যে আমি কথা বলছি, এটা একটা শব্দ তরঙ্গের মধ্যে যাচ্ছে, তাই তো? বায়ু, এই আলো একটা তরঙ্গের মাধ্যমে আসে। ঠিক তেমনি প্রত্যেকটা গ্রহের এনার্জি একটা তরঙ্গের মারফত আমাদের পৃথিবী লোকে এসে পৌঁছায়। পয়েন্ট ক্লিয়ার হলো? এর থেকে যদি আমরা আরো মানে ইজি উদাহরণ নিই, যে সাউন্ডকে যদি আমরা বিভিন্ন রকম কিসব ইনস্ট্রুমেন্ট আছে না, ইনস্ট্রুমেন্টের মাধ্যমে যদি আমরা চালনা করি, এক এক রকম সাউন্ড এক এক রকম রেজাল্ট রিয়েক্ট করে না? যে আমাদের কাছে বিরক্তিকর সাউন্ড একটা আছে, খুব মিষ্টি সাউন্ড একটা আছে, তাই না? এরকম হয় তো? ইয়েস অর নো? হ্যালো? হ্যাঁ। তো হ্যাঁ, তো তাহলে কি হচ্ছে? তরঙ্গ আমাদের একটা ইম্প্যাক্ট ফেলে। ঠিক তেমনি নবগ্রহের মধ্যে যে বাইরের আউটার প্ল্যানেটের যে সমস্ত গ্রহগুলো আছে, তাদেরও একটা তরঙ্গ থাকে। সেই তরঙ্গ আমাদের হিউম্যান বডিতে একটা এফেক্ট ফেলে। ঠিক আছে? এটা তো হিউম্যান বডি। এবার আমি প্রথম দিন ক্লাস করানোর সময় বলেছিলাম তো যে অ্যাস্ট্রোলজি একদম ফার্স্টের দিকে কিসের জন্য এসেছিল? ওয়েদার ক্যালকুলেশনের জন্য এসেছিল। অর্থাৎ মানে গ্রহগুলো ওয়েদারের উপরও ইম্প্যাক্ট ফেলে, তাই তো? গ্রহগুলো ওয়েদারের উপরও ইম্প্যাক্ট ফেলে। তো এই তরঙ্গই আমাদের হচ্ছে সমস্ত ক্যালকুলেশনের হিসেব। এই তরঙ্গের মাধ্যমেই গ্রহগুলো কাজ করে। বোঝা গেল? পয়েন্ট বোঝা গেল? হুম। এইভাবে তারা কাজ করে। তাহলে আগের দিনের ক্লাসে আমাদের কি বলে কন্যা রাশি পর্যন্ত হয়ে গেছে, টোটাল আমাদের শরীর চক্র হয়ে গেছে। কিন্তু আমাদের এটা করানো হয়নি, কি বলে, আমাদের আমরা কি এটা জানি যে আমাদের মনের ভীষণ পাওয়ার থাকে, কনসিয়াস মাইন্ড আর সাবকনসিয়াস মাইন্ড? হ্যালো? আমরা কি এগুলো জানি? ঝুম্পা দিয়ে আপনি ক্যামেরা বন্ধ করে দিতে পারেন, হ্যাঁ? হুম। মনের আজকে আমি তাহলে এই মাইন্ডের পাওয়ার সম্পর্কে একটুখানি বেসিক বলে দিই, হ্যাঁ? হয়েছে কি, আমাদের মনের দুটো স্টেজ থাকে, ঠিক আছে? তো শরীরতত্ত্ব যখন চলছে, তার শরীরতত্ত্বর আরেকটু পার্ট আছে, ওটা দিয়ে দিই, দিয়ে দিলে এটা কমপ্লিট হয়ে যাবে। এগুলো অনেক অ্যাডভান্স লেভেলের কোর্স, হ্যাঁ? তো মনের দুটো পার্ট থাকে, একটা হচ্ছে কি চেতন মন, আর একটা হচ্ছে অবচেতন মন। চেতন মনের কাজ হচ্ছে যে কোনো জিনিসকে চেতনার দ্বারা বিশ্লেষণ করা, ঠিক আছে, এবং তার প্রয়োজন বোধকে মানে কি বলে বহিঃপ্রকাশ করা। এটা হচ্ছে চেতন মনের কাজ। আর অবচেতন মনের পাওয়ার মারাত্মক, কিন্তু সরি, চেতন মনের পাওয়ার কিন্তু অনলি ফর 20%। যদি আমরা 100% ধরে নিই একটা মনের পাওয়ার, হুম, তাহলে চেতন মনের পাওয়ার ধরবো আমরা 20%, আর অবচেতন মনের পাওয়ার হচ্ছে 80%।
পাওয়ার বলতে এখানে যে কোনো জিনিসকে ম্যানিফেস্ট করা বা ইচ্ছা পূরণের এনার্জিকে বলা হয় পাওয়ার। বোঝাতে পারছি আমি? যে আমরা কোনো একটা জিনিস মনে মনে কল্পনা করি আর আমাদের সাথে ঠিক সেটাই হয়ে যায়। হয় যারা নতুন নতুন রিলেশনশিপে যায় বা প্রেম করে, তারা এর সাথে একদম মানে 100% পরিচিত। মন থেকে যারা সত্যিকারের রিলেশনশিপে যায়, যে তারা কি করে, হয়তো কারো কথা ভাবছে, একজন আরেকজনের কথা ভাবছে, ঠিক তখনই হয়তো মানে অন্য অপর ব্যক্তি তাকে ফোন করে বা যে কোনো ভাবে যোগাযোগ করে। এটা হচ্ছে মনের পাওয়ার। তো মনের এত শক্তি যে ব্রহ্মাণ্ডের কাছ থেকে যা খুশি সে চেয়ে নিতে পারে, যা খুশি। ঠিক আছে, মনের এতটাই পাওয়ার। যারা তন্ত্র ক্লাস করছে তারা হয়তো এগুলো জানবে, যে মনের শক্তি যার যত বেশি, তার তন্ত্র সিদ্ধি তত তাড়াতাড়ি সম্ভব। যার মন দুর্বল, ঠিক আছে, তার মধ্যে কোনো সিদ্ধি আসতে চাইবে না। যার মনের মধ্যে নেগেটিভিটি ঘুরতে থাকে, ঠিক আছে, তার মন কখনো শুদ্ধ হতে চায় না। ঠিক আছে, তাহলে চেতন মনের মধ্যে কি থাকে? চেতনা থাকে, বিচার করার শক্তি থাকে, আর কি থাকে? উনি বিশ্লেষণ করতে পারে। ঠিক আছে, যে আমাদের যে মনের দুটো পার্ট, চেতন চেতন পার্ট যেটা মানে যেটাকে বলে কনসিয়াস মাইন্ড বলে, সেটার মধ্যে কি আছে? এই বিবেক আছে, বিশ্লেষণ করার ক্ষমতা আছে, তার মধ্যে হিংসা আছে, তার মধ্যে অহংকার আছে, তার মধ্যে জেদ আছে, তার মধ্যে রাগ আছে, তার মধ্যে লোভ আছে। এই এগুলো কেন আছে? কারণ তার মধ্যে বিচার করার ক্ষমতা আছে। হুম। তো ঈশ্বর কি করেছে? এই চেতন মনকে 20% এনার্জি দিয়েছে, অনলি অনলি 20% এনার্জি দিয়েছে, যে তুমি বিচার করো যাই করো, কিন্তু এই যে কি বলে, মানে এটাকে কি বলে, একটা ওয়ার্ডটা ভুলে গেছি, যে মানে ব্রহ্মাণ্ডের কাছ থেকে যে কোনো জিনিস চেয়ে আনা, সেই পাওয়ার দিয়েছে অনলি 20%। আর অবচেতন মন যেটা, এটা একটা অনেকটা মানে অন্ধ বালকের সমান। ঠিক আছে, কোনো বালক কিন্তু সে অন্ধ, সে দেখতেও পায় না এবং তার মধ্যে বিচার করার ক্ষমতাও নেই। ঠিক আছে, ভীষণ সহজ সরল একজন বালক। কিন্তু এনাকে পরমাত্মা পাওয়ার দিয়েছে 80% ম্যানিফেস্ট করার, মানে নিজের ইচ্ছাকে পূরণ করার। ম্যানিফেস্ট ওয়ার্ডটা কি ঠিকঠাক এখানে? হুম। হ্যালো? আরে অভিজ্ঞ ব্যক্তিরা কোথায়? হ্যাঁ, ওয়ার্ডটা মনে পড়েছে, কসমোস। কসমোস। তো কসমোসের কাছ থেকে আমরা যদি কোনো জিনিস মানে পাওয়ার ইচ্ছা রাখি, তো সেই ইচ্ছা পূরণের ক্ষমতা এই অবচেতন মনের কাছে দিয়েছে 80%। কিন্তু এনার মধ্যে দেয়নি, কি দেয়নি? বিচার করার শক্তি দেয়নি, ইনি বিশ্লেষণ করতে জানে না। ঠিক আছে, এনার মধ্যে বিবেক দেয়নি, ভীষণ মানে সরল সহজ একটা বালক। ঠিক আছে, তো এর যদি আমরা উদাহরণ দেখতে যাই, যখন আমাদের সাবকনসিয়াস মাইন্ড মানে যে চেতন মন কোনো কিছুকে মানে আপ্রাণ চেষ্টা করছে এটাকে পাওয়ার। ঠিক আছে, কোনো একজন স্টুডেন্ট হয়তো ক্লাসে ফার্স্ট হতে চাইছে, ঠিক আছে, ফার্স্ট হতে চাইছে, কিন্তু তার চেতন মন পাওয়ার আছে 20%। এবার চেতন মন কার হেল্প নিচ্ছে? অবচেতন মনের হেল্প নিচ্ছে। সে কাকে কাকে কমান্ড দিচ্ছে? এই যে পয়েন্ট নোট করতে হবে, যায় কমান্ড। ঠিক আছে, তাকে একটা সিগন্যাল পাঠাচ্ছে, কি পাঠাচ্ছে? যে আমাকে যে কোনো প্রকারে আমাকে ফার্স্ট হতেই হবে। এইবার অবচেতন মনের কাছে যখন এই সিগন্যালটা পৌঁছে যায়, সে মানে ব্রহ্মাণ্ডের কাছে চলে যায়। ব্রহ্মাণ্ড, ব্রহ্মাণ্ডের যিনি সুপ্রিম গড আছে, উনি তখন ওই ইচ্ছা পূরণে এনার্জি দেয়। বোঝাতে পারছি কি? হ্যালো? কারো বুঝতে অসুবিধা হচ্ছে? আমাদের দুটো দুটো মস্তিষ্কের দুটো ভাগ আছে, একটা হচ্ছে চেতন আর একটা হচ্ছে অবচেতন। মস্তিষ্ক মানে মনের আর কি, দুটো ভাগ আছে, একটা চেতন মন আর একটা অবচেতন মন। চেতন মনের পাওয়ার দিয়েছে 20%, কিন্তু তার কাছে যত দুনিয়ার ক্যালকুলেশন দিয়েছে। ঠিক আছে, কিন্তু আর বাকি যে পার্টটা আছে অবচেতন মন, তাকে পাওয়ার দিয়েছে অনলি, সরি, তাকে পাওয়ার দিয়েছে 80%, কিন্তু তাকে তোমার বিচার বিশ্লেষণ করার ক্ষমতা দেয়নি।
ঠিক আছে, কিন্তু তার যে 80% পাওয়ার দিয়েছে, ওই 80% যে কোনো ভাবে যদি তার কাছে কোনোভাবে সিগন্যাল পৌঁছে যায়, সে সেটাকে মানে বাস্তবায়িত করার ক্ষমতা রাখে, তার এত পাওয়ার আছে। এইবার এই চেতন মন হচ্ছে রাহুর আন্ডারে। ঠিক আছে, এক সেকেন্ড, এক সেকেন্ড, ফোন এসছে, জামাইবু ফোন করেছে, ফোনটা রিসিভ করো তো। হ্যাঁ, তো তাহলে চেতন মন কার আন্ডারে অবস্থিত? চেতন মন হচ্ছে রাহুর আন্ডারে অবস্থান করেছে। আর অবচেতন মন যেটা, সেটা হচ্ছে কেতুর আন্ডারে। তাহলে বোঝা গেল অ্যাস্ট্রোলজিতে এটার কোথায় গুরুত্ব। রাহু কি করছে? রাহু কি করছে, চেতন মনকে সবসময় জাগিয়ে রাখে, সবসময় কোনো না কোনো কিছুর মধ্যে বিজি রেখে দেয়। বিজি রেখে দেয় কিসের মধ্যে? ওই যে বললাম, চেতনা, বিচার করা শক্তি, হিংসা, অহংকার, জেদ ইত্যাদি ইত্যাদির মধ্যে মানে বিজি রেখে দেয়। ঠিক আছে, তো এই যে রাহু যেটা আছে, রাহুর আন্ডারে যে যতটা পাওয়ার আছে, ইনি কি করে, যে কোনো জিনিসকে প্রাপ্তির দিকে না নিয়ে গিয়ে মানুষকে কি করে, ইলিউশন বা ভ্রমের মধ্যে, ভ্রমের মায়াজালের মধ্যে ঘোরাতে থাকে। ওকে, আর যে বাকি যে অবচেতন মন, তার সেটা কার আন্ডারে আছে? কেতুর আন্ডারে। এর জন্য কেতু হচ্ছে ইনটিউশন পাওয়ার, যেটা আমাদের চেতনা থেকে আসে, যেটা আমাদের মনের গভীর থেকে আসে, যে অভিব্যক্তি বা যে অনুভূতি আমাদের মনের গভীর থেকে আসে, সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজ হয়ে যায়। বোঝা গেল? এর সাথে যখন আরেকটু টপিক তুলে দিই, আমাদের যে আত্মা, কার আওয়াজ হচ্ছে সে একটু মিউট করে দিলে হয়, সুজয় দা। ওকে, থ্যাংক ইউ। আমাদের যে আত্মা, এই আত্মা আমাদের শরীরে আসার আগে এর একটা ইতিহাস আছে। এর একটা ইতিহাস কি, এটা তো আমাদের প্রথম জন্ম নয় না, এটা তো আমরা জানি, যেটা আমাদের প্রথম ফার্স্ট জন্ম নয়। এর আগেও আমাদের জন্ম হয়েছে, এর পরেও আমাদের জন্ম হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে আগে জন্ম হয়েছে। যদি বলো কেন যে আমি এটা বলছি আগে জন্ম হয়েছে, কারণ আগে যদি জন্ম না হতো, সেই কর্মের ফল তো ভোগ করতে আমরা এই জন্মে আসতাম না। আর যাদের প্রথম জন্ম হয়, মানব জন্ম, প্রথম জন্ম আমাদের এত নিরেট বা নিখুঁত শরীর প্রাপ্ত করতে পারি না। বোঝা গেল? আত্মা যখন প্রথমবার শরীর ধারণ করে, মানে মনুষ্য শরীর ধারণ করে, সেবার কোনো না কোনো খুঁত তাকে নিয়ে আসতেই হয় জগৎ সংসারে। বিষ্ণুর আমরা 10 অবতারের নাম শুনেছি, ভগবান বিষ্ণুর 10টা অবতারের নাম শুনেছি। প্রথম কি? মৎস্য। প্রথম কি অবতার? না না, এই মনে হয় গল্প করলে তো হবে না, একদম ক্লিয়ার বলতে হবে, ঠিকঠাক বলতে হবে। হুম, হ্যাঁ একদম ঠিক। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই টপিকে যাচ্ছি না, হ্যাঁ। আমরা পরের দিন এই টপিকটা আমাকে কেউ একটু প্লিজ মনে করিয়ে দেবে, হ্যাঁ? যে আমাদের 10 অবতারের সঙ্গে আমাদের মানব শরীরের কি সম্পর্ক। ঠিক আছে, এই যে আমরা যে ডারউইনের মতবাদ বলি, সেটা তো পরে বিজ্ঞান নিয়ে এসেছে, কিন্তু আমাদের শাস্ত্র তারও অনেক লেভেল আগে। ওকে, যে টপিক ছিল সেটাতে আমরা ফিরে আসি। তো আত্মা যখন শরীর ধারণ করে, তার আগে হয়তো বছরের পর বছর, যুগের পর যুগ একটা মানে অন্ধকার জায়গাতে থাকে, সেখানে থেকে সে বহুত কষ্টে থাকে। কারণ, যদি বলে কষ্টে থাকে, কারণ তার মধ্যে অনেক ইচ্ছা অপূর্তি রয়ে গেছে, মানে অসম্পূর্ণ ইচ্ছা আগের জন্মে তার রয়ে গেছে। সেই ইচ্ছাগুলো পূরণ করার জন্যে সে পরমাত্মার কাছে যায়, গিয়ে বারবার অনুরোধ করতে থাকে, হে প্রভু, আমাকে একটা শরীর দান করো, যে শরীরের মাধ্যমে আমি আমার আগের জন্মের অপূর্ণ ইচ্ছাগুলো আমি পূরণ করব। যেমন তার মধ্যে আমি হয়তো অনেক তীর্থক্ষেত্রে যাব, ধর্ম প্রচার করব, ঠিক আছে, অমুকের কাছ থেকে টাকা নেওয়া বাকি আছে, অমুকের কাছ থেকে টাকা শোধ করা বাকি আছে,
ইত্যাদি ইত্যাদি আমার কর্মগুলো পেন্ডিং আছে, সেগুলো আমাকে করতে হবে, বা আগের জন্মে আমি বাবা মায়ের সেবা করতে পারিনি, সেটা আমি এই জন্মে সেটা পূরণ করব। তো পরমাত্মার কাছে বারবার বারবার অ্যাপ্লিকেশন জমা দিতেই থাকে। পরে পরমাত্মা বলল যে, আমি জাস্ট আজকে গল্পের মতো করে বলছি, কারণ এইসব ঘটনা আমার সামনে ঘটেনি কোনোদিন, হ্যাঁ। তো পরমাত্মা তখন বলছে যে ঠিক আছে যাও, আমি তোমার কর্মফল অনুযায়ী একটা ফ্যামিলি খুঁজে পেয়েছি, সেখানে আমি তোমাকে শরীর দিলাম এত বছরের লিজে। কারো 70 বছর, কারো 60 বছর, কারো 40 বছর, কারো 15 বছর, কারো 10 বছর, কারো 100 বছর, ইত্যাদি যে কোনো কিছু হতে পারে। তো পরমাত্মা বললো যে ঠিক আছে, আমি তোমাকে 10 বছরের, মানে 80 বছরের লিজে একটা বডি তোমাকে আমি দিলাম, এই বডি নিয়ে তুমি যা ইচ্ছা তাই করতে পারো, কিন্তু তুমি আমাকে যেগুলো প্রমিস করেছো সেগুলো তোমাকে কিন্তু করতেই হবে। এবার আত্মা তো বললো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি করব করব, হ্যাঁ করব। এইবার আত্মা আবার প্রশ্ন করছে যে আমি যে করব কি করব না, তুমি তো কি করে দেখবে, তুমি কি করে দেখবে? তখন ভগবান বলল যে আমি ওই শরীরের মধ্যেই থাকবো, যে তুমি কি করো না করো আমি সব দেখতে থাকবো। ঠিক আছে, তাহলে কি কি এলো আমাদের শরীরের মধ্যে? প্রথমে আত্মা এলো, হুম, একটা শরীর এলো, আর একটা কি এলো, পরমাত্মার একটা অংশ এলো, তাই তো? তো এর একটা হিসেব দিয়েছে, এর একটা হিসেব হচ্ছে আত্মাকে পাওয়ার দিয়েছে অনলি 20%। যদি আমরা টোটাল মানে হিসেবটাকে যদি আমরা 100% ধরি, তাহলে 20% দিল আত্মাকে, আর পরমাত্মা যেটা মানে ভগবানের অংশ, সেটা এলো 10%। ঠিক আছে, আর বাকিটা রইলো কত? 70%। তো হ্যালো, হ্যাঁ, বাকি 70% তাহলে কে? শরীর। এই শরীরকে বলল ভগবান যে এই শরীরকে তুমি ব্যাটারি হিসেবে ইউজ করতে পারো, কার জন্যে? আত্মার এনার্জি পাওয়ার জন্য। এই যে 20%, এই 20% এনার্জি কার কাছ থেকে নিচ্ছে? 70%-এর কাছ থেকে নিচ্ছে। বোঝাতে পারছি আমি? হ্যালো, হুম, মানে ক্লাস ভালো লাগছে তো, মানে বোঝা যাচ্ছে তো? ওকে, এক সেকেন্ড আমি দেখছি ডিসপ্লে শেয়ার করা যায় কিনা, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। ধরে নিলাম এই একটা আমরা শরীর পেলাম, হুম। হ্যালো, ইকো হচ্ছে? হ্যাঁ বলছি ইকো হচ্ছে না তো, আমি অন্য আর একটা ফোন থেকে ডিসপ্লে শেয়ার করছি আজকে। ওকে, তাহলে এই শরীরটা পেলাম, আত্মাকে দিল 20%, পরমাত্মা পেল 10%, আর আমাদের যে শরীর সেটা হলো 70%। এই শরীরের থেকে 70% থেকে এই 20% এনার্জি নেয়, হুম। এই যে 70% থেকে এই 10% এনার্জি নেয় না, কারণ এই 10% এনার্জির প্রয়োজন হয় না, কারণ ইনি পরমাত্মা। ক্লিয়ার হলো? এই যে 20% এ কি করে, এই 70% কে সবসময় ব্যস্ত করে রেখে দেয়। 70% কে আমাদের হিউম্যান বডি, আমাদের শরীর। কেন ব্যস্ত রেখে দেয়? ওই 20% কে? আত্মা। ও কেন এসেছে? ও কেন এসেছে? কারণ ওকে একটা 80 বছরের জন্য একটা শরীরকে লিজ দেওয়া হয়েছে। ওই 80 বছরের মধ্যে ওকে সব কাজ করতে হবে যেটা ওর ইচ্ছা, বা যেটা ওর অপূর্ণ ইচ্ছা, বা ওর যেটা এই জন্মের ইচ্ছা। এর জন্য কি করে, ওর কাছে টাইম লিমিট। যখন পরমাত্মার কাছে মানে শরীর নিয়ে এই পৃথিবীতে চলে আসে, তখন ও সব যায় ভুলে, সব ভুলে যায় পরমাত্মাকে কি কি প্রমিস করেছে, যে ধর্মের কাজ করবে, এই করবে, সে করবে, এবিসিডি এবিসিডি সব ভুলে যায়। ভুলে গিয়ে এখানে এসে
এই শরীরকে দিয়ে ওর যা যা ইচ্ছা ও সেগুলোই করাতে চায়। ঠিক আছে, কিন্তু কিন্তু এই শরীরকেও কোনোভাবে নষ্ট হতে দেয় না। পয়েন্ট বোঝা যাচ্ছে? দেখা গেল আমি একটা এক্সাম্পল দিলাম, দেখা গেল এই আত্মা হঠাৎ ওর মদ খেতে ইচ্ছে করলো। মদ কে খাবে? শরীর খাবে, তাই তো? তো ও শরীরকে সেই মদ খাওয়ার জন্য রেডি করবে। রেডি করার পরে এই যখন ব্যক্তি মদ খাবে, মদকে একদম ফুল খেয়ে নিল। খাওয়া দাওয়ার পরে এবার বাড়ি ফিরতে হবে তাকে। সে বাড়ি ফিরছে, বাড়ি ফিরছে একদম হালতে দুলতে টলতে টলতে বাড়ি ফিরছে। রাস্তায় এত অ্যাক্সিডেন্ট হয়, আজ পর্যন্ত কোনো মাতাল মরেছে? হ্যালো? হয়তো এক্সাম্পলটা একটু টাফ হয়ে যাচ্ছে, কিন্তু কেউ কি শুনেছে যে মাতালরা খুব ইজিলি মরে গেছে অ্যাক্সিডেন্টে? তারা তাদের মতো বিন্দাস বাড়ি চলে আসে। কিন্তু তাকে এই সারা রাস্তায় তার তো কোনো হুঁশ নেই, সে তো একদম ফুল টাইট মদ খেয়ে নিচ্ছে। তাহলে তাকে বাড়ি পর্যন্ত যে এনার্জি নিয়ে আসে, সেটাই হচ্ছে এই 20% এনার্জি, অর্থাৎ আত্মা। ও কোনোভাবে শরীরকে হানি করতে দেবে না। ঠিক আছে, হয়তো টুকটাক মানে কাটছাট লাগবে, কিন্তু কোনোভাবে শরীরকে সে হানি করতে দেবে না। কারণ এই শরীরটা হারিয়ে গেলে তার সমস্ত প্ল্যানিং ধ্বংস। বোঝা গেল? এটা হচ্ছে আমাদের সেই দেহ তত্ত্ব। 20% যা ইচ্ছা তো ও করাচ্ছে। দেখা গেলো কোনো ব্যক্তি কন্টিনিউ বেশি দিন মানে অনেক সময় ধরে ঘুমাচ্ছে, তখন আত্মা মনে মনে ভাবছে, ইস শালা রে, ও তো মানে ঘুমাচ্ছে কন্টিনিউ, এবার ওকে দিয়ে এটা না করালে তো আমার ভাল লাগছে না। ঠিক আছে, ওকে চলো জাগাতে হবে। কি করে জাগাতে হবে? ওকে স্বপ্ন দিয়ে দাও, এমন এমন ভয়ানক ভয়ানক স্বপ্ন দিয়ে দিও যাতে ঘুম থেকে উঠে পড়ে। ব্যাস, ব্যক্তিকে তাহলে স্বপ্ন দেখছে। এবার স্বপ্ন দেখার কারণ তাহলে বোঝা গেল যে ওই অপূর্ণ আত্মার ইচ্ছার জন্য ব্যক্তির মধ্যে স্বপ্নের প্রবেশ করে। ঠিক আছে, এরকম অনেক সময় শোনা যায় না যে কি বলে, যে জিনিস নিয়ে আমরা বেশি ভাবি সেই জিনিসকে নিয়ে আমরা স্বপ্ন দেখি। পয়েন্ট বোঝা যাচ্ছে? হ্যালো? হুম। হুম। হ্যাঁ, সেটা শেষে শেষে, নয়তো আমি টপিক ভুলে যাব। এবার এই 20% যে রয়েছে, এ আবার 10% কে ভয় পায়। কারণ যে প্রমিস করেছে সেগুলো তো সব নিজে ভুলে গেছে, সে আর করছে না সেগুলো। সে 10% কে ভয় পায়। এই 10% এ কি করে না করে সব দিকে নজর রেখে দেয়। দেখো, এই আত্মা কোন একজন ব্যক্তিকে তার নিজের ইচ্ছা পূরণের জন্য কন্টিনিউ বডির উপরে প্রেসার দিচ্ছে, কন্টিনিউ প্রেসার দিচ্ছে। সে সবকিছুতে এনজয় করে, বডির সাথে তার কোনো লেনা দেনা নেই, শুধুমাত্র সে একটা গাড়ি হিসেবে ভাড়া নিয়েছে। এর জন্য আত্মার সাথে বডির সম্পর্ক থাকে না মৃত্যুর পরে। সে বডি কি করলো, মরে গেল, ফেলে দিল, পুড়ি ফেললো, জ্বালি ফেললো, কবর দিয়ে দিল, তার কিছু যায় আসে না। তার সাথে কর্মের সাথে সম্পর্ক, রাইট? তো এবার ওই আত্মা দেখা গেলো মানে একটু মানে অন্য কিছু করার ইন্টারেস্ট হলো, সে দেখা গেলো ট্রাভেলিং এ গেল। সে কন্টিনিউ গাড়ি চালাচ্ছে, গাড়ি চালাচ্ছে, শরীরকে দিয়ে চালাচ্ছে চালাচ্ছে চালাচ্ছে। এইবার শরীরের এনার্জি তো 70%, এই 70% এনার্জি এবার উইক হচ্ছে ধীরে ধীরে। তখন পরমাত্মার প্রবেশ হয়। তখন পরমাত্মা এসে বলে, ওই বেশি হয়ে যাচ্ছে কিন্তু আজকের মতো। তখন 20%, 10%-এর ভয়ে চুপ থাকে এবং শরীরকে রেস্টে পাঠায়। তখন আমরা শান্তিতে ঘুমাই। যেদিন আমাদের পরিশ্রম বেশি হয়, সেদিন আমরা কি করি, স্বপ্নও দেখি না, একদম মরার মতো ঘুমাই, রাইট? পয়েন্ট বোঝা গেল? এটা কোনো গল্প না, এগুলো বাস্তব। পয়েন্ট বোঝা গেল? এই 20%, এই 10%-এর কাছে কোনোদিন যেতে পারে না, কারণ ভয় পায়। এইবার আমাদের মনের মধ্যে কি আছে, দুটো, একটা কনসিয়াস মাইন্ড, একটা সাবকনসিয়াস মাইন্ড। এইবার কনসিয়াস মাইন্ডকে যদি আমরা আমাদের কন্ট্রোলে নিয়ে চলে আসতে পারি, আমাদের কার, আমরা যে চেতন মন রয়েছে, আমাদের যে চেতন মনটা, ওটা যদি আমাদের কন্ট্রোলে, আমাদের কারা, আমার শরীরের কন্ট্রোলে চলে আসে, অর্থাৎ আমরা যদি 10%-এর দলে যদি ভোট দিই, আমরা যদি 10%-এর দলে যদি যোগ দিই, তাহলে এই 20% আমাদেরকে দিয়ে যা ইচ্ছা তাই করাতে পারবে না। পারবে কি না? কারণ আমাদের সিকিউরিটিতে কে রয়েছে? ঈশ্বর রয়েছে। এর জন্যে মহাভারতে যখন আমরা কাহিনী শুনি, তখন অর্জুন 20%, ঠিক আছে, কার ওপরে দায়িত্ব ছেড়ে দিয়েছিল?
10%-এর উপরে। 10% কে পরমাত্মা, তাই তো? পরমাত্মার উপরে যখনই আমরা যে কোনো জিনিস ছেড়ে দিই, সেটা সবসময় কি হয়? জয়ী হয়। হিসেব কি বোঝাতে পেরেছি? এটাই হচ্ছে আমাদের দেহতত্ত্ব। রেকর্ড তো আমি তো করলাম, এবার জানি না সেভ হবে কিনা। আমি এর জন্য পেড মানে কি বলে মানে গুগলের না ওই প্রিমিয়াম ভার্সানও কিনেছি, কিন্তু হচ্ছে না কেন কি জানি। আমাদের রাহুতে প্রবলেম আছে, আমারই হয়তো রাহুতে প্রবলেম আছে, কারণ টেকনিক্যাল ইস্যু রাহু। তাহলে মনে থাকবে 20%, 10% আর 70%। ওকে, এই হচ্ছে আমাদের দেহতত্ত্ব। এই যে 20% না, এ খুব বদমাস টাইপের, মানে এ খুব বদমাস টাইপের। এ কি করে, মানে এর শরীরের সাথে সম্পর্ক নেই। এই যে লিজ নিয়েছে, ওই লিজের পুরো উসুল করতে চায়। লিজ কি নিয়েছে? শরীর নিয়েছে। তো এই 20% মাঝে মধ্যে না এত বেশি মদহোশ হয়ে যায়, এত বেশি মানে ওভার ওভার করে ফেলে, যে দেহটাই হারিয়ে ফেলে। দেখা গেলো কোনো ব্যক্তি ডিপ্রেশনে আছে, হ্যাঁ, ডিপ্রেশনে কে দিয়েছে জানো? এই 20% একে ডিপ্রেশন দিয়েছে। ডিপ্রেশন দিয়ে এই 20% যিনি আছে উনি বেশ এনজয় করছে, ঠিক আছে, বডিকে ডিপ্রেশনে দিয়েছি, বেশ ভালো লাগছে, ঠিক আছে। ডিপ্রেশনে গিয়ে ব্যক্তিকে একদম সুইসাইডের পর্যায়ে নিয়ে চলে যাবে, নিয়ে গিয়ে ওখান থেকে ফেরত নিয়ে চলে আসবে। এরকম অনেক ব্যক্তি আছে, বা অনেক ব্যক্তি আমাদের মধ্যেই আছে, যিনি সুইসাইড করতে গিয়ে গিয়েও চলে আসে, ঠিক আছে। এবার যেদিন একটু ওভার হয়ে যায়, সেদিন ব্যক্তি সত্যিকারে সুইসাইড করে ফেলে। সুইসাইড করে ফেললে তাহলে লস হলো কার? যদি ব্যক্তি দেহ হারিয়ে ফেলে, তাহলে লস হবে কার? হ্যালো? হ্যাঁ, 20% লস হলো, কারণ তার শরীর হারিয়ে ফেলেছে। তখন বেচারা ভীষণ আফসোস করে, আফসোস করে এবং পাগলের মতো একটা শরীর খুঁজতে থাকে, যে আমাকে একটা শরীর লাগবে। কিন্তু পরমাত্মাও চালাক আছে, একটা শরীর একটা আত্মা, মানে একটা আত্মার জন্য একটা শরীরই লিজ দিয়েছে, অন্য এক্সট্রা কোনো শরীর এই পৃথিবীতে দেয়নি। তো এবার এ কি করে, এই 20% কি করে, অন্য একটা শরীরকে দখল করার চেষ্টা করে। গল্পটা কেমন শোনা শোনা লাগছে না? যে অমুককে ভূতে ধরেছে। পয়েন্ট বোঝা যাচ্ছে যে কেন ব্যক্তিকে ভূতে ধরে? কারণ তার তো শরীর সে হারিয়ে ফেলেছে, এইবার সে অন্যের একটা শরীরকে জবরদখল করতে যায়। যার রাশি স্ট্রং, যার কর্ম ভালো, ঠিক আছে, তাকে তার শরীর সে কাবু করতে পারে না। হুম, তখন একটা উইক শরীরকে দখল করে, দখল করে এবার ওই শরীরকে নিজে যেটা চায় সেটা করানোর চেষ্টা করে। বোঝা গেল? এই জন্য ব্যক্তিকে ভূতে ধরে। এই 20% আত্মাকে ততদিন শরীরবিহীন থাকতে হবে যতদিন ওই শরীরকে লিজ নেওয়া হয়েছিল। দেখা গেলো কারো 80 বছর লিজ দেওয়া হয়েছিল, হ্যাঁ, ওই 80 বছরই ওনাকে শরীরহীন ঘুরে বেড়াতে হবে এই ব্রহ্মাণ্ডে, তার কোনো উদ্ধার নেই। এর জন্য কি বলে, যারা অপমৃত্যু হয় যাদের, তাদের কোনো উদ্ধার হয় না। কতদিন? যতদিন তাদের পরমায়ু ছিল। তো আত্মহত্যার মতো ঘৃণিত এবং নিকৃষ্টতম কাজ আর নেই। এর জন্য আমাদের শাস্ত্রে কি বলেছে? আত্মহত্যা মহাপাপ। এর অনেকগুলো মানে নেগেটিভ দিক আছে। অনেকে কি মনে করে যে মৃত্যু বরণ করে নিলে, বা মৃত্যু যদি করে নেয়, তাহলে মনে হয় এই জগতের সমস্ত ঝামেলা মিটে যায়। এটা কি সত্যি সম্ভব? সে শরীর ছাড়া ঘুরে বেড়ায়, সব দেখতে পায়, তার খিদেও পায়, তার সমস্ত ইচ্ছা পূরণের ইচ্ছা জাগে, কিন্তু সে কিছুই করতে পারে না, কারণ তার শরীর নেই। তার তেষ্টাও লাগে, তার খিদেও পায়, সবই হয়। বোঝা গেল? হ্যালো? কোনটা? অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্টের হিসেবটা আলাদা, ঠিক আছে, ওটাকে অপমৃত্যু হিসেবে ধরা হয়, কিন্তু আত্মহত্যাটা আলাদা। হুম, যার ইচ্ছায় মৃত্যু হবে সেটা হচ্ছে আত্মহত্যার ক্যাটাগরিতে পড়বে। হুম, যেটা অ্যাক্সিডেন্ট হচ্ছে সেটা তো তার ইচ্ছা নয়। বোঝা গেল? হ্যালো?
হ্যাঁ, শুনতে পাচ্ছি। খিদে পায়, সব পায়। এই জন্য তো আমাদের পিতৃ আমাদের আসে। পিতৃরা কি করতে আসে? বছরে একবার করে আসে, আমরা তাদের নামে তো অর্পণ করি না। আমাদের পূর্বপুরুষরা, আমাদের যে মানে যারা মানে কি বলে মুনি ঋষিরা এতটা পাগল ছিল না, তাদের পিতৃদের জন্য আলাদা একটা তিথি ধরে রেখেছে, পিতৃপক্ষ। মহালয়ার সময় আমরা যে তর্পণ করি, বোঝা গেল? এগুলো সব বুঝতে হবে, হ্যাঁ। তাহলে আমরা যে কোনো বলুন। কি হয়েছে? হুম। অবশ্যই নিচ্ছে, কেন নেবে না? তাদের কর্মফল সেটা, তাকে যদি আবার নতুন জন্ম প্রেফার করে তো অবশ্যই করতে হবে। কিন্তু এই জন্ম নেয়া ব্যাপারটা, এটা এতটা সহজ না। আমরা অনেকে মানে গ্রামাঞ্চলে এটা শোনা যায় যে অমুক দাদু আবার ফিরে এসছে নাতি রূপে, তাই না? অমুকের মা ফিরে এসছে হয়তো মেয়ে রূপে, এরকম শুনেছি না? কিন্তু এরকমটা আমার তো এক্সপিরিয়েন্সে বলে না। আমার এক্সপিরিয়েন্স বলে আমাদের যে পূর্বপুরুষ হয় 14 খানা সিঁড়ি হয়, ঠিক আছে? 14 পুরুষের নাম শুনেছি। ওই যে অনেকে গালাগালি দেয় না, তো 14 পুরুষের নাম বলি দেবো। এই 14 পুরুষের নামটা অ্যাকচুয়ালি এতটা ইজি না। ধরে নিলে আমরা একটা সিঁড়ির আকারে, ডিসপ্লে দেখা যাচ্ছে? হ্যালো? ওকে, ধরে নিলাম এটা একটা সিঁড়ি। সিঁড়িতে 14টা সিরিয়ালে আমরা করলাম, হ্যাঁ। প্রথম সিরিয়াল হচ্ছে এখানে 14 নাম্বার হলো, তারপরে এখানে 13, 12, এইভাবে ডট 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 আস্তে আস্তে এখানে 1 নাম্বার হলো। ওকে, এই একজন একজন করে এখানে অ্যাড হবে, আর এখান থেকে একজন একজন করে হারিয়ে যাবে, ঠিক আছে? যদি তাদের জন্ম হয়ে যায় অন্য কোনো ইয়োনিতে বা অন্য কোনো কুলে, সে ব্যাপারটা আলাদা, কারণ ওগুলো আমাদের সামনে হয় না, এগুলো ঈশ্বরের তত্ত্বাবধানে চলে, ওটা ঈশ্বর জানে। কিন্তু আমাদের এই 14 পুরুষের নাম সবসময় আমাদের কাজে লাগে। এই 14 পুরুষ যে পিতৃ যারা আছে, তারা আমাদের ডিএনএ, ঠিক আছে? আমি যে ডিএনএ তে জন্মগ্রহণ করেছি, এই ডিএনএ কে দিয়েছে? আমার পূর্বপুরুষ দিয়েছে। আমার এখানে কিচ্ছু নেই, শরীরের ডিএনএ কে দিয়েছে? আমার বাবা মা। আমার বাবা মার কাছে, বাবা মার ডিএনএ কোথা থেকে এসছে? তার বাবা মা। তো আমাদের পিতৃ কারা? মাতৃকুল মানে মামা পক্ষ, এবং পিতৃকুল পিতৃপক্ষ, দুটোই আমাদের পিতৃ, ঠিক আছে? পিতৃদের আশীর্বাদ বিশেষ প্রয়োজন, কারণ আমরা ওই বংশকে, ওই বংশের পরম্পরাকে, ওই বংশের সংস্কারকে কন্টিনিউ করি, ঠিক আছে? আমরা যদি তাদেরকে উদ্ধার করি, তবে তাদের, তাদের কি হবে? খুশি হবে, আনন্দ হবে, এবং তারা আশীর্বাদ বর্ষণ করবে। আর আমরা যদি এখানে এসে কুকর্ম করি, কুকর্মে লিপ্ত হই, তাহলে কার বদনাম হয়? বংশের বদনাম হয়। এছাড়া নয়, এখন তো বংশ কালচার উঠে গেছে, কিন্তু একটা সময় বংশের ভীষণ একটা দবদবা ছিল। তো আমরা যাই করি না কেন, আমাদের কর্ম যদি আমাদের বংশকে কালিমা লিপ্ত করে, তো সেটা আমাদের পূর্বপুরুষের ভীষণ পরিমাণে খারাপ লাগে। তো খারাপ যখন লাগে, তখন তারা আমাদেরকে আশীর্বাদ প্রদান না করে আমাদেরকে অভিশাপ প্রদান করে। তার জন্য আমরা কি করি? বিভিন্ন রকমের পিতৃদোষ নিয়ে জন্মগ্রহণ করি। অনেকের জন্মছকে পিতৃদোষ দেখতে পাবো, পরে আমরা সেগুলো আলোচনা করবো, হ্যাঁ। তো পিতৃ ভীষণ ইম্পর্টেন্ট একটা। আরে প্রভু, তুমি তুমি নয় অনেকটা শিখেছো, কিন্তু এখানে অনেকে আছে পিতৃদোষ আজকে প্রথম নাম শুনেছে। তাহলে সবকিছু একবারে হোক, অসুবিধা নেই, ধীরে ধীরে হোক, ঠিক আছে? তো এই পিতৃ যারা আছে তাদেরকে কখনো অবহেলা করা যাবে না, তাদের সম্বন্ধে গালাগালি করা যাবে না, ঠিক আছে? সে তারা তাদের যেমন কর্ম যা ইচ্ছা করুক, সে তার কর্মের ফল ভুগবে। কিন্তু আমি আমার রেসপন্সিবিলিটি যেটা, সেটা 100% করার চেষ্টা করবো, ওকে? এটা করলে তাহলে কি হবে? আমাদের পিতৃরা সন্তুষ্ট থাকবে এবং আমাদেরকে আশীর্বাদ প্রদান করবে। পিতৃদের আশীর্বাদ থাকলে অনেক দোষ কেটে যায়, অনেক বাধা বিপত্তি কেটে যায়। হুম। আর পিতৃদের যদি কোনো মানে অভিশাপ থাকে, তাহলে সেই বংশ নির্বংশ পর্যন্ত হয়ে যায়। এমনকি ভিটেতে একটা গাছ পর্যন্ত জন্মায় না। যারা এখানে পুরোহিত আছে, পুরোহিত কে কে আছে এখানে? ব্রাহ্মণ আছে কেউ?
যারা পুজো পাঠ করেন? হ্যালো, হ্যালো, ওকে। যারা ব্রাহ্মণ আছেন তারা হয়তো জানবেন যে ওই মৃত্যুর পরে ব্যক্তির দোষ কাটানো হয়। হ্যাঁ, দোষ কাটানো হয়, হ্যাঁ। একপাদ, দ্বিপাদ, ত্রিপাদ, তারপরে চতুষ্পাদ বা পুষ্কর দোষ, নানা প্রকারের দোষ পাওয়া যায়। ঠিক আছে? সেগুলো আমাদের পূর্বপুরুষের মানে পিতৃদের কর্মের ফলে ওই মৃত্যুর সময়কালটাও ঈশ্বর সিলেক্ট করে। এর জন্য জন্ম, মৃত্যু এবং বিবাহ এগুলো হচ্ছে বিধাতার নিয়মেই চলে। জ্যোতিষ এখানে কিছু করতে পারে না। বোঝা গেল? আচ্ছা, এটুকু এটুকু বোঝা গেল। তাহলে আজকে আমাদের কি কি হলো চ্যাপ্টারে? প্রথমে মনের দু প্রকার, একটা হচ্ছে চেতন মন আর একটা অবচেতন মন। এই অবচেতন মনের মারাত্মক পাওয়ার, এরা কসমসের থেকে যা চায় তাই ম্যানিফেস্ট করতে পারে, তাই পেয়ে যেতে পারে। কিন্তু তাকে সেই সিগন্যাল দেওয়ার এনার্জিটা জানতে হবে, তার নিয়ম জানতে হবে। আমাদের মনই নেই স্থির, তাহলে আমরা মন দিয়ে কাকে ডাকবো? বোঝা গেল? আচ্ছা, তারপরে আমরা জানলাম কি আত্মা, আত্মা আমাদের শরীরকে কিভাবে ইউজ করে। ঠিক আছে? তারপরে আমরা কি জানলাম যে আমাদের শরীর বা অন্য শরীরকে ভূতে কেন ধরে, জানলাম আজকে। আচ্ছা, পিত্র সম্পর্কে মোটামুটি একটু জেনেছি। ইয়েস অর নো? হ্যালো। হুম। এইটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন? কে যেন কোশ্চেন করবে বলেছিল। অ্যাকচুয়ালি পিতৃদোষ পায় কেন? একটু আগে ভেবেছিলাম বলবো না, তাও বিষয়টা টপিকে যখন উঠছে বলেই দিই। পিতৃদোষ পাওয়ার কারণ হচ্ছে আমাদের এই বংশে, আমরা যদি বংশের কোনো ব্যক্তিকে ঠকাই তাহলে ওই ব্যক্তি পিতৃদোষ পাবেই পাবে। অর্থাৎ পূর্বপুরুষ তার উপরে ক্ষিপ্ত হয়ে গেছে, তাকে আবার এই জন্য এই ডিএনএ তে আবার আসতে হবে। ঠিক আছে? এসে সেই দোষ খণ্ডন করে যেতে হবে। যতদিন না খণ্ডন করবে ততদিন পিতৃটা ছাড়বে না। তো দেখা গেলো এই যে আমাদের মানে বংশের মধ্যে ভাই ভাইতে অনেক সময় সম্পত্তি নিয়ে বিবাদ হয়। ঠিক আছে? সম্পত্তি বিবাদ, হয়তো বড় ভাই ছোট ভাইকে ঠকিয়ে দিল, সম্পত্তি কম দিল, বা ছোট ভাই বড় ভাইকে চালাকি করে মানে যে কোনো প্রকারে যেভাবেই হোক ঠকিয়ে দিল। মোট কথা হচ্ছে ঠকানো। এবার তোমাকে দেখতে হবে যে পূর্বপুরুষের সাথে তোমার পূর্বপুরুষ কি করেছে দেখার দরকার নেই, তুমি নিজের কর্ম ঠিক রাখলেই হবে। এইবার যে ব্যক্তি তোমার কাছে পিতৃ, সে অবশ্যই আদরণীয় এবং পূজনীয় হওয়া উচিত, সে যত খারাপ কাজই করুক। ঠিক আছে? এবার পিতৃ কারা হতে পারে? যদি আমার থেকে বয়সে কোনো ব্যক্তি ছোটও হয় কোনো ব্যক্তি, এবং সে আমার আগে মৃত্যুবরণ করেছে, সেও আমার পিতর হবে বা পিতৃ হবে। ঠিক আছে? প্রশ্ন ক্লিয়ার হলো? হুম। হুম। ধরা যেতে পারে, কিন্তু এখন আমি আজকে আর এগুলো নিয়ে আলোচনা করব না, হ্যাঁ। কারণ ওটা উঠলে আমাদের, ওটা অ্যাডভান্স লেভেলের কোর্স, তো মাথার উপর দিয়ে যাবে অনেকের। দরকার নেই, আমরা আস্তে আস্তে এগোবো, কোনো চাপ নেই। আমাদের কালকে প্লেন ধরার কোনো ইচ্ছা নেই, কারণ আমি একদিনে যদি সব দিয়ে দিই কালকে অনেকে বুঝতেই পারবে না, বেকার হয়ে যাবে। তার থেকে বরঞ্চ আমরা একটা ছন্দে এগোই, যদিও আমরা অনেকটা ফাস্ট এগোচ্ছি। আচ্ছা, তাহলে আগের দিন আমাদের কি রাশি পর্যন্ত হয়ে গেছিল? কন্যা রাশি, তাই তো? আজকে আমাদের কি হবে? আজকে আমাদের কি রাশি হবে? আরে কেউ কি বাড়িতে নেই? হুম, একদম। তুলা রাশির অধিপতি কে? আচ্ছা, পড়াশোনা কেউ হচ্ছে তো বাড়িতে ঠিকঠাক? বাহ। আচ্ছা, শুক্রের আরেকটা রাশির নাম কি? ঠিক আছে, এবার এক এক করে পড়া ধরতে হবে, বুঝতে পেরেছি, ইন্ডিভিজুয়ালি। আর সঞ্জীবদার বাড়ি কোথায় জানো? ও,
দাদা একটু বাড়িতে কি বলবেন তো, একটু পড়াশোনা করবেন, হ্যাঁ? কারণ এই দেখুন, আমরা তো কেউ ছোট নই যে এক এক করে পড়া ধরতে হবে, নামতা ধরতে হবে, এবিসিডি এবিসিডি মুখস্থ করতে হবে, এরকম না। তো সবাই যে যার মতো করে পড়ে নেবেন। তুলা রাশির নাম্বার কত? এটা প্রথম দিনের ক্লাস ছিল, বললাম একদম ঠোঁটস্থ করে ফেলতে। তাহলে তুলা রাশির শুক্র হচ্ছে অধিপতি, আর হচ্ছে 7 নাম্বার তুলা রাশি। কে যেন হেডফোন ইউজ করছে, কিন্তু তার হেডফোনটা ঠিক না। ওকে। তো শুক্রের তাহলে দুটো রাশি, একটা হচ্ছে 7 নাম্বার, আর একটা কত নাম্বার বলতে হবে, হ্যাঁ? কত নাম্বার? একদম। ঝুম্পা দিতে একেবারে রকেট। তাহলে তুলা রাশির চিহ্ন কি? খুব ভালো। বাহ। আপনি কোন দোকানে চাল খান বলুন তো, আমরাও তাহলে ওই দোকান থেকে খাবো। আমরা ভূতের স্বপ্ন থেকে শুরু করে হেন কোনো স্বপ্ন নেই যেটা আমরা দেখি না। কে কে স্বপ্ন দেখে মানে? আর কে কে আছে আমার মতো এরকম স্বপ্ন দেখে? বাহ। বাহ। আচ্ছা। আর ওই একজন মারাও গেছে। তাহলে দিদি, আপনার তাহলে কোন দোকান থেকে চাল ফান নিচ্ছেন একটুখানি বলবেন আমাদের, হ্যাঁ? বাহ বাহ বাহ, ওই দুজন মারা গেল। মানে দুজনেই মানে একই স্বপ্ন দেখেছে? হুম। হুম। তাহলে দাদু কি তোমাকে খুব ভালোবাসতো? এরকম ইনসিডেন্ট হয়, আমার সাথেও এমন একটা ঘটনা ঘটেছে। যখন আমার বাবা গত হন, তো উনি সকালবেলা আমাকে ফোন করে বলেছে যে, কিরে তুই বাড়ি আসবি না? আমি এবার বলছি হ্যাঁ ঠিক আছে যাব, আমি ফার্স্ট শিফটে কাজটা শেষ না করে যেতে পারছি না, ঠিক আছে? ওটা যাই হোক, তখন একটা কি কারণ ছিল, আমি যেতে পারিনি, ঠিক আছে? তারপরে 2 ঘন্টা পরে আবার ফোন, কিরে তুই এখনো বেরোসনি, তাহলে আমি মরে গেলে কি আসবি? ঠিক আছে, এই কথাটা আমার আজও মনে আছে। কারণ আমার বাড়ি যেতে মোটামুটি 5 থেকে 6 ঘন্টা লাগে। তো তারপরে শুনলাম যে বাবা গত হয়ে গেছে। তো তারপরেই আমাকে বেরোতে হলো। এরকম ইনসিডেন্ট হয়, মানে যারা, মানে এগুলো অ্যাকচুয়ালি যেই ব্যক্তির মৃত্যুবরণ করেন উনি তো জানেন না যে ওনার সময় আর কতটা আছে। এগুলো হচ্ছে নিয়তিই করায়। কারণ ওই ব্যক্তি তো অ্যাকচুয়ালি আমাদের পছন্দের ব্যক্তি হয়। তো নিয়তিও চায় যে ওই সময় যেন ওই ব্যক্তিগুলো উপস্থিত থাকে তার শেষ যাত্রায়। ঠিক আছে? তবে আহ খেয়াল রাখতে হবে, যখনই আমরা পিতৃদেরকে নিয়ে স্বপ্ন দেখি, ওনাদের কোনো ডিমান্ড আছে কিনা সেটা শুনতে হবে, মানে খেয়াল করতে হবে। তারা কিছু চাইছে কিনা, তারা আমাদের উপরে রেগে আছে কিনা, ঠিক আছে? তারা আমাদের কোনো কর্মে রুষ্ট কিনা, আমাদের নামে কোনো অভিযোগ করছে কিনা, কোনো জিনিস আহ ইশারায় কোনো সিগন্যাল দিচ্ছে কিনা, সেটা আমাদের খেয়াল করতে হবে। যদি এমনি নর্মাল দেখা করেন, এমনি হাসি খুশিতে থাকেন, কিছু না বলেন, দাঁড়িয়ে থাকেন চুপচাপ, তাহলে কোনো অসুবিধা নেই। ঠিক আছে? এবং তাদের এবং তাদের চোখ, চোখ মানে পুরো বোঝা যায়, চোখ উল্টে উল্টে যাচ্ছে, বোঝা যায় যে তার দৃষ্টি শূন্যে উঠে গেছে। এটা পরমাত্মার পার্ট, হ্যাঁ, ওই 10%, ও কোনোদিন মিথ্যে বলে না, কিন্তু ওই 20%ই হচ্ছে আমাদের মনের মধ্যে যত ইচ্ছা অনুভূতি সব করায়। হুম, বলুন। এই বিষয়ে যদি
এই বিষয়ে যদি আরো ক্ল্যারিটি থাকতে মানে নিতে হয় তাহলে গরুর পুরাণ পড়তে হবে, ঠিক আছে? এমনি তো রামকৃষ্ণ মিশন অনেক বই আছে, কিন্তু ওইগুলো বইগুলোতে না সুন্দর করে তারা ব্যাখ্যা করেছে তাদের মতো করে, কিন্তু সব থেকে বেশি যদি জানার হয় তাহলে গরুর পুরাণে যেতে হবে। গরুর পুরাণে বলেছে, হ্যাঁ বলুন। ওকে, তো যাই হোক সেসব বিতর্কিত বিষয়। তো সেগুলো তো অ্যাকচুয়ালি আমাদের তো নলেজ অনেক 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 কম, ঠিক আছে? মৃত্যু নিয়ে গণনা করা বা মৃত্যু নিয়ে আমাদের আলোচনা করার ক্ষেত্রে আমার তো নলেজ একদমই কম, সেই হিসেবে আমি বলতে পারি। তাও যতটুকু আমি জেনেছি আমি ততটুকুই সবার সামনে রেখেছি, এটুকুই আর কি, ঠিক আছে? তবে মানে মাথার খুলি দিয়ে প্রাণ বেরোনো চারটেখানি কথা নয়। খুব রেয়ার মানুষকে দেখতে পাওয়া যায়, খুব রেয়ার। পরম পুণ্য আত্মা না হলে সেটা পসিবলই নয়। হুম। ওকে, তাহলে আজকে এ পর্যন্ত এই মানে এই টপিক, হ্যাঁ, এবার আমরা পড়াশোনায় যাই। তুলা রাশির অধিপতি হচ্ছে শুক্র। শুক্রের আরেকটা রাশি আছে, সেটা হচ্ছে বৃষ রাশি। তুলা রাশি হচ্ছে নবগ্রহের রাজসভায় কি, সরি, বা শুক্র কি নবগ্রহের রাজসভায় মন্ত্রী। হুম। দ্বৈত গুরু তো অবশ্যই, কিন্তু রাজসভায় উনি মন্ত্রিত্বের পদে আছেন। হ্যাঁ। তাহলে এই ব্যক্তির স্বভাব কেমন হবে? তুলা রাশি চিহ্ন হচ্ছে কি, দাড়িপাল্লা, অর্থাৎ সবকিছু ব্যালেন্স করে চলে। অর্থাৎ কি হবে এনার মধ্যে, ব্যালেন্সিং নেচার আসবে, সবকিছু মানিয়ে নিতে পারবে, কম্প্রোমাইজ করতে পারবে না। তারপরে কি হবে, শৌখিন হবে, কারণ কারণ শুক্রদেব তো কিসের, মানে উনি তো আমোদ প্রমোদ এবং ভোগের গ্রহ। হ্যাঁ। হুম, কারেক্ট। তবে ইনি ন্যায় বিচার করতে পছন্দ হবে, হ্যাঁ। ইনি দুই পক্ষের কথাই শুনবে, শুনে এবং ন্যায় বিচার করবে। কারণ এনার মধ্যে কম্প্রোমাইজ করেও হলেও কি হবে, কিন্তু যেহেতু এনার চিহ্ন কি আছে, দাঁড়িপাল্লা, উভয় পক্ষকে সমান, মানে উভয় পক্ষকে ব্যালেন্স করে চলতে পারেন। আচ্ছা, ইনি পক্ষপাতিত্ব করেন না, হ্যাঁ। তারপরে কি এদের মধ্যে রুচিশীল, মানে খুব সৌন্দর্য বোধ থাকে, শিল্পকলা মানে ফ্যাশন, সৌন্দর্যের প্রতি এদের বিশেষ টান থাকে। হুম। তারপরে কি, এরা না সমাজে একা থাকতে পছন্দ করে না, কাউকে না কাউকে সঙ্গ চাই। এরা যদি বাজারেও যেতে চায় না, সঙ্গে বললো একটু যাবি, আমার সঙ্গে কেউ যাবি? তো যদি কোথাও একটুখানি দোকানে যেতে হয় তাও জিজ্ঞেস করবে, মানে আমার সঙ্গে কেউ যাবি, এমন। মানে একা চলতে পছন্দ করেন না, সবার সাথে খুব সহজেই মিশে যেতে পারেন। ঝগড়া বিবাদ এরা এড়িয়ে চলে, যদি বাড়িতে কখনো ঝগড়া হয় না, ইনি কি করবে, বাড়িতে ঝগড়া হোক গা, আমি আমি অন্য জায়গায় চলে যাই, এমন ক্যাটাগরির হয়। আচ্ছা, এদের শারীরিক স্বাস্থ্য কেমন হবে? এরা বেশ সুন্দর হবে, চেহারা একটা আভিজাত্য থাকবে। হুম, গঠন কি হবে, ছিপছিপে। এদের স্বাস্থ্যের ক্ষেত্রে কিডনি এবং কোমরের সমস্যা এদের মাঝে মধ্যেই কষ্ট পেতে হতে পারে। শরীরে অ্যাসিডের ভারসাম্য রক্ষা করতে এদের কিডনি ভালো রাখা বিশেষ পরিমাণে প্রয়োজন, এবং এই কিডনি ভালো রাখতে এদের প্রচুর পরিমাণে জল খেতে হবে। কিডনি কেন খারাপ হবে? কারণ শুক্রের অনেকগুলো অঙ্গ আছে আমাদের শরীরে, তার মধ্যে কিডনি আছে, রেচন তন্ত্র। রেচন তন্ত্রের মধ্যে কিডনি তো আছে না, কিডনি হচ্ছে ফার্স্ট। তো কিডনি এদের প্রবলেম হয়, এবার কিডনি যদি প্রবলেম হয়ে যায় তাহলে কি হবে, ডায়াবেটিক্স আসবে কি না? তো শুক্র তাহলে কিসের কি রোগ প্রদান করে, ডায়াবেটিক্স। হুম। আচ্ছা, তবে এই সমস্ত ব্যক্তিদের একটুখানি বাচাল স্বভাব হতে পারে, এরা দানশীলও হতে পারে, ভ্রমণশীল হতে পারে, হ্যাঁ। শরীর দুর্বল হতে পারে। এদের মধ্যে ধর্ম অর্থাৎ সাধুদের প্রতি একটা ভক্তি, এরা অনেক সময় সূচি হয়ে যায়, অতিরিক্ত সূচিবাই টাইপের হয়ে যেতে পারে। স্ত্রীদের প্রিয় হতে পারে। এদের উন্নত নাসিকা থাকে, এবার উন্নত নাসিকা মানে টিকালো না। এদের এবং এদের মানে ঘ্রাণ শক্তি বিশেষ উন্নত থাকে। এরা যে কোনো কার্যে কুশল, কারণ এরা ব্যালেন্স করে চলতে পারে। এরা বাণিজ্যেও কুশল হয়, কারণ দুপক্ষকেই ব্যালেন্স করে চলতে পারে। বোঝা গেল তাহলে তুলা রাশি, তুলা রাশি বোঝা গেল। এবার যদি আমরা কর্মজীবন সম্পর্কে বলি, যদি কর্মজীবন সম্পর্কে বলি যে তুলা রাশির ব্যক্তি কি কি কাজ হতে পারে, কি কি বলবো, এতক্ষণ আমরা কি কি বুঝেছি? তাই তো, ফ্যাশন ডিজাইন, কারণ তার মধ্যে সৌন্দর্যের প্রিয়তা রয়েছে, তার মধ্যে রুচিবোধ রয়েছে,
ঠিক আছে, তারা কসমেটিক্স এর বিজনেস করতে পারে কারণ তাদের মধ্যে ব্যবসা করার গুণ আছে। তারা অ্যাক্টিং স্কিলে যেতে পারে, মানে অ্যাক্টিং জগতে, অভিনয় জগতে যেতে পারে। তারা যে কোনো জিনিসকে ম্যানেজমেন্ট করতে পারে, ইভেন্ট ম্যানেজমেন্টে যেতে পারে। কূটনীতিতে এরা বিশেষ সাফল্য পায়। আচ্ছা, কূটনীতিতে এরা বিশেষ সাফল্য কেন পাবে? লজিক কি বলছে? কূটনীতিতে অ্যাকচুয়ালি কূটনীতি কি? যে আমার কথাও থাকবে, আমি সামনের পক্ষকে মোটামুটি আমি বুঝবাজ দিয়ে পটিয়ে নেওয়া। তাই তো? বাংলা ভাষা মানে লোকাল তো এটাই বলে না, যে পটিয়ে নেওয়া, রাইট? কারণ তার মধ্যে কি আছে, দুপক্ষকে মানিয়ে নেওয়া চলার ক্ষমতা আছে, তার জন্য কূটনীতিতে সে খুব ভালো সাফল্য পাবে। ইয়েস স্যার। তারপরে কি এরা পার্টনারশিপ বিজনেসে বিশেষ ভাগ্য সাধন করতে পারে, কারণ ওই যে মানিয়ে নিতে পারে। এর উল্টো সামনে মানে এটা যদি 7 নাম্বার রাশি হয়, তার এর উল্টো পাশে কে আছে? এটা যদি 7 নাম্বার রাশি হয়, তার উল্টো পাশে কে আছে? মেষ রাশি। মেষ রাশি। হ্যাঁ, মেষ রাশির স্বভাব পুরো এর থেকে উল্টো। রাইট অর রং? যে ব্যক্তি কি হয়, অত্যধিক উদ্যমী হয়ে যায়, কোনো কিছু ভাবনা চিন্তা নেই, কোনো কাজে লাগান, হ্যাঁ লেগে পড়ো, কোনো ভাবনা নেই, চিন্তা নেই, ভীষণ একগুঁয়ে স্বভাবের। কিন্তু তুলা কি একগুঁয়ে? তুলা একগুঁয়ে স্বভাবের নয়, সে ব্যালেন্স করতে জানে। কিন্তু মেষ রাশি ব্যালেন্স করতে জানে। কেন আমি মেষ রাশির সঙ্গে তুলনা করছি? কারণ এই পাশে যেটা হবে ওটা তার উল্টো হবে। এই জন্য হাজবেন্ড একরকম হয়, ওয়াইফ তার উল্টো হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। ঠিক কি না? তো তাহলে নিজেদেরকে দোষ দিয়ে লাভ নেই, এটাই নিয়তিরই সৃষ্টি, যে যে যেমন পেয়েছে সেটাকে নিয়ে মানিয়ে নিয়ে থাকাই ভালো। তারপরের রাশি কি? হ্যাঁ, বৃশ্চিক রাশির অধিপতি কে? মঙ্গলের। মঙ্গলের আরেকটা রাশি আছে, তার নাম্বার কত? হুম, ঠিক। এইভাবে মনে রাখতে হবে, হ্যাঁ। বাকি যারা চুপচাপ আছে তারা ভেবো না যে আমি পড়া ধরবো না পরের দিন। আচ্ছা, তাহলে মঙ্গল যেহেতু আছে, মঙ্গল আমি আগের দিন কি বলেছিলাম, যখন রাশি ধীরে ধীরে নিচের দিকে যাব আমরা, 1 নাম্বার থেকে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, পরের দিকে যে কোনো গ্রহ যখন ডবল দুটো রাশি পায় তখন সে দ্বিতীয় রাশিতে গিয়ে নিজেকে ডেভেলপ করে ফেলে। তার প্রথম রাশির যে সমস্ত মানে ত্রুটি ছিল সেগুলো ওই রাশিতে গিয়ে ডেভেলপ করে ফেলে। মেষ রাশিতে আমরা অনেকগুলো উইক পয়েন্ট পেয়েছিলাম, যেমন সে কি করে, অত্যাধিক উদ্যমের সাথে যে কোনো কাজ তো শুরু তো করে ফেলে, সে শেষ করতে পারে না। তারপরে তার কি, বিচার বিশ্লেষণ কম করে দুম করে কোনো একটা কাজে লেগে পড়লো, তাই তো? তবে এর মধ্যে মঙ্গলের গুণ তো অবশ্যই থাকবে, কারণ এটা ক্রোধী তো অবশ্যই হবে। ক্রোধী হবে কেন? কারণ মঙ্গল হচ্ছে এনার্জির প্ল্যানেট। আর কি কি বৈশিষ্ট্য দেখতে পাবো? এরা বহির্মুখী। মানে বহির্মুখী মানে নিজের ভাব প্রকাশ করতে পারবে, হ্যাঁ। তারপরে কি, এরা যে কোনো বিষয়কে গভীর বিশ্লেষণ করে তারপরে গিয়ে উদ্যমের সঙ্গে সে কাজটা করবে, তবে আগে ভাবনা চিন্তা করে নেবে যে আমি এই কাজটা করার উপযুক্ত কিনা। কারণ মঙ্গল এখানে নিজেকে আপডেট করে নিয়েছে। এরা মানে রহস্য প্রিয়, যে কোনো জিনিসের রহস্য উন্মোচন করাতে বিশেষ প্রিয়। যেমন সিবিআই, সিআইডির একেবারে বস লেভেলে যারা থাকে তাদের সাহসেরও প্রয়োজন, তাই তো? এত বড় বড় চ্যালেঞ্জ নিচ্ছে, তাই তো? তো এই রহস্যপ্রিয়তা এদের মধ্যে থাকে। তারপরে এরা দৃঢ় সংকল্প, যেটা শুরু করে সেটা শেষ করেই আসে, হ্যাঁ। তারপরে কি, এদের বুদ্ধি তীক্ষ্ণ হয়। এরা প্রতিশোধ পরায়ণ তো অবশ্যই থাকে, তবে বুদ্ধিমত্তার সাথে। এদের সাথে শত্রুতা না করাই ভালো। আচ্ছা, এরা কেন গোয়েন্দাগিরিতে এত মানে উপযুক্ত হয়? কারণ রহস্য প্রিয়তা কেন বলেছি আমি? এইমাত্র বললাম তো, রহস্য প্রিয়তা, এদের মধ্যে রহস্যমূলক যে কোনো কাজ এদের বেশি ইন্টারেস্ট থাকে। কেউ বলতে পারবে? হুম। হ্যাঁ, এখানে একটুখানি ইনকমপ্লিট অ্যান্সার এসছে, বলতে হবে, এটা মেনশন করে দিতে হবে যে কালপুরুষ কুণ্ডলিতে এটা 8 নাম্বার রাশি, ঘর নয়, হ্যাঁ।
8 নাম্বার রাশি, কারণ অষ্টম ঘর তো আপনার আলাদা, আমার আলাদা, এবিসিডি অনেকের আলাদা আলাদা। ঠিক আছে, বাকিরা কি বুঝতে পেরেছে? বাকিরা কি অ্যান্সারটা বোঝা গেছে তাদের? ওকে ওকে, হুম। এদের শারীরিক গঠন কি হবে? এদের সাধারণত চওড়া কপাল দেখতে পাওয়া যাবে, তীক্ষ্ণ দৃষ্টি, সুঠাম শরীর এদের থাকে, মানে সুস্থ স্বাভাবিক শরীর। এদের চোখের চাহনিতে এক ধরনের বিশেষ রহস্যময় বা মানে কি বলে এটাকে, তীক্ষ্ণ দৃষ্টি থাকে। যে কোনো জিনিসের দিকে যেটা তাকাবে, তাকিয়ে সেখান থেকে নলেজ আহরণ করবে, হ্যাঁ, এমন ধরনের এদের দৃষ্টি থাকে। এদের স্বাস্থ্য কি হতে পারে? এদের আহ রেচনতন্ত্রে বা গুপ্ত অঙ্গে সমস্যা থাকার প্রবণতা থাকে। আমাদের যে প্রাইভেট পার্টগুলো থাকে সেখানে এটা 8 নাম্বার রাশি পড়েছে না। যখন আমরা মেডিকেল অ্যাস্ট্রোলজি পড়বো, প্রত্যেকটা রাশির এক একটা অঙ্গ থাকে। যেমন মেষ রাশি হচ্ছে আমাদের মাথা, ঠিক আছে, বৃষ রাশি ইত্যাদি ইত্যাদি, এইভাবে এইভাবে আমাদের একেবারে মীন রাশি পর্যন্ত এক একটা অঙ্গ থাকে। সেই অঙ্গে 8 নাম্বার অঙ্গ যেটা পড়েছে সেটা হচ্ছে আমাদের প্রাইভেট। হ্যাঁ, তো তাহলে এই সমস্ত প্রবলেমে সমস্যা থাকতে পারে। তো এইসব এই সমস্ত রোগের থেকে মুক্তির জন্য একটাই উপায়, জল খেতে হবে বেশি বেশি। তবে জল, অতিরিক্ত জল খাওয়া আবার ক্ষতিকর, হিসেব করে খেতে হবে, হ্যাঁ? এরা সাধারণত মৃত্যু, পূর্বজন্ম, গোপন বিজ্ঞান, ঠিক আছে, যেটা হচ্ছে গোপন বিজ্ঞান মানে হচ্ছে অকাল্ট সায়েন্স, যার মধ্যে অ্যাস্ট্রোলজিও পড়ে, তার মধ্যে তন্ত্র ক্রিয়া পড়ে, হ্যাঁ। এই ট্যাক্স রয়েছে, তারপরে হচ্ছে ইন্স্যুরেন্স রয়েছে, তারপর হচ্ছে গুপ্তধন রয়েছে, এই সমস্ত বিষয়ে এদের বিশেষ রুচি থাকে। তাহলে কর্মজীবন তাহলে কোথায় গেল, বোঝা গেল? গোয়েন্দা বিভাগ, সার্জারি, ঠিক আছে, চিকিৎসা ক্ষেত্রে। তারপরে জ্যোতিষ শাস্ত্র আসতে পারে, তারপরে বিজ্ঞানী হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, পুলিশ হতে পারে, আর্মি সেক্টরে যেতে পারে। গোয়েন্দা বিভাগ মানে তার মধ্যে সিবিআই, সিআইডি, ইডি ইত্যাদি ইত্যাদি হতেই পারে। র, এবিসিডি, যা ইচ্ছা, যেটা গোয়েন্দা সংস্থার সঙ্গে জড়িত, সেই সমস্ত বিষয়গুলো এদের মধ্যে বিশেষ আকর্ষণীয়। তারপরে কি রাশি হবে? হুম, ধনু রাশি হচ্ছে কার রাশি? বৃহস্পতি। আচ্ছা, ধনু রাশিতে কেউ উচ্চস্থ হয়? ছেড়ে দাও, ওই উচ্চস্থ নিচস্থ নিয়ে পরের দিন একদম পুরো একটা ক্লাস করিয়ে দেওয়া হবে। হুম। আচ্ছা, এই রাশি হচ্ছে কি অগ্নিতত্ত্বের রাশি। এটা হচ্ছে ডুয়েল স্বভাব। হ্যাঁ, বলুন। মীন রাশির থেকেও ধনু রাশিতে বৃহস্পতি ভালো রেজাল্ট দেয়। যেমন আমরা শনিদেবের ক্ষেত্রে মকর রাশিতে দেখেছিলাম, ঠিক তেমনি বৃহস্পতির ক্ষেত্রেও এটা। ওকে, তাহলে এটা কি হলো? দ্বি স্বভাব রাশি। তারপরে দ্বি স্বভাব রাশি কাকে বলে, কে বলবে? নকুলদা আছেন আপনি? হ্যাঁ, বলুন, দ্বি স্বভাব রাশি আমরা কি পাই, দ্বি স্বভাব রাশি কেন বলছি? আচ্ছা, অন্য কেউ হেল্প করে দাও, হ্যাঁ, বলে দাও, যে পারবে। হ্যাঁ, বোঝা গেল? হুম, একদম। তো চর এবং স্থির রাশি, আগের দিন আমরা একটা সুন্দর উদাহরণ নিয়ে বলেছিলাম যে দেখা হলো হাজব্যান্ড ওয়াইফের বিয়ে হয়েছে। তো হাজব্যান্ড ওয়াইফেরই তো বিয়ে হয় না, সরি। তো এবার তাদের মধ্যে একজন দেখা গেল ভীষণ ভ্রমণ প্রিয়, তার ঘুরতে যেতে ভীষণ ইচ্ছে করে, অর্থাৎ তার রাশির যে স্বভাব সেটা দেখতে হবে, তার লগ্ন কোন রাশিতে অবস্থান করেছে। তাহলে তার রাশি যেটা, লগ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে চর রাশিতে পড়েছে, এবং তার হাজব্যান্ড তার উল্টো স্থির রাশিতে পড়েছে। ঠিক আছে, এবার একজন ঘুরতে চাইবে, আরেকজন বলে দূর ঘুরতে যাওয়ার মধ্যে কি আছে, বাড়িতেই বসে থাকি। ঠিক আছে, কিন্তু এই রাশির মধ্যে কি আছে, ডুয়েল স্বভাব, এটার মধ্যে ঘুরতে যাওয়ারও প্রবণতা থাকবে এবং স্থির থাকারও প্রবণতা থাকবে। এটা সময়ে সময়ে ঘুরবে, সময়ে সময়ে স্থির হয়ে যাবে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? হ্যালো?
হুম। হুম। বৈশিষ্ট্য বলতে কোনটা কোনটা? চর স্থির এটা? হ্যাঁ, 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 হ্যাঁ। যে প্রশ্ন করেছে বুঝতে পেরেছে? ওকে। তো তাহলে কি রাশি পড়ছিলাম? ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে তাহলে কি হবে? ব্যক্তি নীতিবান, ধর্মপরায়ণ, সত্যবাদী এবং মানে পূজনীয়, অর্থাৎ কুল শ্রেষ্ঠও হতে পারে, কারণ তার মধ্যে প্রচুর নলেজ থাকবে। এর মধ্যে একটা বাজে স্বভাব হচ্ছে কি, এই ব্যক্তি যেখানেই নলেজ পাবে, মানে যেখান থেকে জ্ঞান আহরণ করার সুযোগ পাবে সেখানেই দাঁড়িয়ে পড়বে। তার এদিকে কাজ ডুবে যাক, কিন্তু তার জ্ঞান আহরণ করতেই হবে। তাকে যদি জ্ঞান কোনোভাবে বন্ধ করে দেওয়া হয় না, তাকে জ্ঞান আহরণের সমস্ত স্কোপ যদি বন্ধ করে দেওয়া হয়, সে পাগল হয়ে যাবে। কারণ বৃহস্পতি জ্ঞানের গ্রহ, তাই তো? তাকে জ্ঞান দিতেই হবে, জ্ঞান নিতেই হবে। কীর্তিমান, কার্যতৎপর, হ্যাঁ, সুরসিক, বহু ধনযুক্ত, মানে সম্পদশালী, তবে অসহিষ্ণু। এনার উপরে যদি কেউ একটু জ্ঞানের কথা বলে দিয়েছে না, এনার আবার চড়াম করে লেগে যায়। তবে ধার্মিক, বক্তা, মানে সুবক্তা, খুব ভালো নলেজেবল স্পিচ দিতে পারবেন ইনি। কবি, তারপরে হচ্ছে এনার মধ্যে মাঝে মধ্যে আহ সম্পদ ত্যাগের ইচ্ছা জেগে উঠতে পারে। আর যে ব্যক্তি জ্ঞানের আলোয় চলে যায় না, তার এসব সম্পদের প্রতি মোহ থাকে না। কি হবে এসব সম্পদ দিয়ে? একদিন তো মরে যেতে হবে। তার চিন্তাধারা এরকম। উচ্চ শিক্ষিত, হ্যাঁ, স্পষ্টবাদী। ক্লিয়ার? এই সমস্ত গুণগুলো কিন্তু ওদের মধ্যে দেখা যাবে। এরা স্বাধীনতা প্রিয়। এরা কোনো গণ্ডিতে আবদ্ধ থাকতে পছন্দ করে না, হ্যাঁ, দেশ বিদেশ যেখানে ঘুরতে চাইবে ঘুরতে যেতে চাইবে। ঘুরতে গিয়ে কি আহরণ করবে? জ্ঞান। ওকে। এরকম একটা উদাহরণ যদি আমরা বলি, ওই যে একটা সময় বিভিন্ন রকমের কারা যেন আসতো না ভারতবর্ষ ভ্রমণ করতে, পর্যটক, যারা এসে বিভিন্ন রকমের নলেজ আহরণ করে তারা আবার বই পুস্তক লিখতো। এই ধরনের ব্যক্তি হচ্ছেন এনারা। এদের শরীর কেমন হয়? সাধারণত লম্বা, কপালটা চওড়া হয়, একটা পণ্ডিত পণ্ডিত দেখতে। ঠিক আছে? এদের মুখে সবসময় একটা হাসি খুশি মুখমণ্ডল থাকে, কারণ যারা জ্ঞানী ব্যক্তি হয় তারা কখনো মুখ গোমড়া করে রাখে না। কারণ জ্ঞান যেখানে আছে সেখানে অহংকারের কোনো স্থান নেই। ঠিক আছে? বোঝা গেল? হ্যালো? হুম। মাঝে মধ্যে একটু রিপ্লাই দিলে ভালো লাগে যে স্টুডেন্টরা ঘুমিয়ে পড়লো কিনা। আচ্ছা, এদের শরীর তাহলে কি বললাম? এরা হাসিখুশি মুখমণ্ডল থাকে, এদের হাঁটা চলা একটা আত্মবিশ্বাস থাকে, কারণ নলেজেবল পার্সন। আচ্ছা, এদের স্বাস্থ্যের কি কি প্রবলেম আসতে পারে? বৃহস্পতি কোন অঙ্গের কারক? আমি প্রথম দিন যখন কুণ্ডলী পড়াচ্ছিলাম তখন বলেছিলাম। বৃহস্পতি কোন অঙ্গের কারক? হ্যালো? ইয়েস, একদম। লিভারের কারক। আর আমাদের শরীরে বায়ু, বায়ু তত্ত্বের কারকও বৃহস্পতি, কারণ বৃহস্পতি নিজেই একটা গ্যাসীয় গ্রহ। বায়ু তত্ত্বের কারক শনিও আছে, রাহু আছে, হ্যাঁ, একজনকে দোষ দিলে হবে না। ওকে। তাহলে লিভারের কারক, হ্যাঁ, লিভার হচ্ছে এমন একটা অঙ্গ যে নিজের মতো করে কাজ করে। তার কাছে আলাদা একটা ব্রেন আছে, যে কোনটা আগে কোনটা পরে, সেটা হচ্ছে গিয়ে কোনটা আগে হজম করবে কোনটা পরে হজম করবে, সে লিভার আগে থেকে ডিসাইড করে। দেখা গেল কোনো ব্যক্তি একই দিনে খাসির মাংস খেলো, সঙ্গে সুরা পান করলো। সুরা বোঝা গেল? মদ খেয়ে নিল। তো লিভার কি করবে? আগে মদটাকে বাইরে বার করে দেবে। কারণ বৃহস্পতি হচ্ছে ডিটক্সের কারক, শরীরকে ডিটক্সিফাই করে। ওকে। যেহেতু অ্যালকোহলটা কি আমাদের শরীরের জন্য হানিকর, তো ওর জন্য অ্যালকোহলটাকে আগে বলবে আগে হাঁটাও এখান থেকে, শরীর থেকে এটাকে বাইরে বার করে। এর জন্য যারা একটুখানি নেশা টেশা করে তারা হয়তো জানবে যে আগের দিন খেলে পরের দিন সেটা সাফ, কিন্তু খাসির মাংস সেটা হজম হয় না। ঠিক আছে? তো লিভারের কাছে আলাদা একটা ব্রেন থাকে, মানে লিভারের কাছে নলেজ রয়েছে। লিভার আবার কি করে? নিজের প্রয়োজনীয়তা অনুযায়ী বড় হয় আবার ছোটও হয়। এটা আমরা শুনেছি তো, যে লিভার নিজে নিজে বড়ও হয় এবং ছোটও হয়। লিভারের কাছে একমাত্র সেই পাওয়ার আছে, অন্য কারো কাছে নেই। কারণ লিভারের মধ্যে কে থাকে? গুরু থাকে। গুরু মানে বৃহস্পতি। তো বৃহস্পতি কারো কথা শোনে না, সে তার নিজের মতো চলে। কারণ গুরু আবার কাকে কথা, মানে কাকে জমা খরচ দিয়ে চলবে?
সূর্যদেব হচ্ছে রাজা। রাজাও গুরুকে সম্মান করে চলতে হয়। গুরু যখন রাজসভায় প্রবেশ করে, রাজা উঠে দাঁড়িয়ে সম্মান করে কিনা? করে তো। হুম। তো এই হচ্ছে বৃহস্পতির লিভার। হুম। কর্মজীবন কি বলতে হবে? বৃহস্পতির কর্মজীবন কি বলতে হবে না? বুঝতে পেরেছি আমরা। এই যে শিক্ষকতা, অধ্যাপক, তারপরে কি বলে, যেহেতু বৃহস্পতি অ্যাসেটের কারক, ব্যাংকিং এর কারক, তাই ইনি ব্যাংকিং সিস্টেমে যেতে পারে। ব্যাংকিং বলেছি, হ্যাঁ। ব্যবসা, একদম 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 ঠিক। ধর্মীয় গুরু বা মানে একজন পণ্ডিত, তারপরে উনি জ্যোতিষবিদ হতে পারেন, মানে আমাদের যে অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজার হতে পারেন, একজন ভালো পণ্ডিত হতে পারেন, পুরোহিত হতে পারেন, ঠিক আছে। এছাড়া ইনি, হ্যাঁ ব্যবসা, এই যে এডুকেশন কি ব্যবসা নয়? হ্যাঁ আমি তো বললাম তো, স্বাধীনতা প্রিয় এরা, কারো মানে যে কোনো জায়গায় আবদ্ধ থাকতে পছন্দ করে না। যেমন সূর্যকে যেমন মানে কোনো এই যে রাহু বা কেতু, রাহু কেতু অ্যাকচুয়ালি তো ধোঁয়া, এদের তো কোনো অস্তিত্ব নেই। যতই এদের সূর্যদেবকে আমরা মানে ধোঁয়া দিয়ে ঢেকে দিই না কেন, মেঘ দিয়ে ঢেকে দিই না কেন, কিন্তু ঢেকে রাখা যায় কি? তো জ্ঞানও হচ্ছে ওরকম একটা মানে আলোর একটা মানে পরিধি, যাকে আমরা কোনোভাবে আবরণ দিয়ে ঢাকতে পারি না, জ্ঞানের বহিঃপ্রকাশ হবেই। ওই যে একটা মানে আমাদের কাহাবত আছে, ওই যে প্রতিভা চুলকানি কখনো লুকিয়ে রাখা যায় না। ঠিক আছে, এমন হয়েছে অবস্থা। তাহলে আজকে এই পর্যন্ত, হ্যাঁ। ধনু রাশি পর্যন্ত, পরের দিন মকর রাশি, কুম্ভ রাশি আর মীন রাশি শেষ করে দেবো, হ্যাঁ।